হ্যালো বন্ধুরা, দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল কোটা আন্দোলনের। কেমন ছিল সেই দিনগুলো? গত বছরের এই দিনগুলো কিভাবে কেটেছিল চলুন সেটা আরেকবার ফিরে দেখি। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বছরের ঠিক মাঝামাঝি সময়ে যে আন্দোলন শুরু হয়েছিল, শেষমেশ তা গড়েছিল সরকার উৎখাতের ইতিহাস। ৩৬ দিনের সেই আন্দোলনে ক্ষমতা ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন ১৫.৫ বছর দুর্দণ্ড প্রতাপে দেশ চালিয়ে আসা শেখ হাসিনা। শুরুতে এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এর মধ্যে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, কোটার বিষয়টি সমাধান হবে আদালতে। এক প্রশ্নে তিনি বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপতিরা পাবে? সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান ওঠে। পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। আন্দোলন দমাতে আলোচনার কোনো পথে না গিয়ে সরাসরি গুলি, ডিবি অফিসে ধরে এনে নির্যাতনের মতো পথগুলো বেছে নেয় তৎকালীন সরকার। একদিকে রক্ত ঝরতে থাকে রাজপথে, মৃত আর আহতের ভিড় বাড়তে থাকে হাসপাতালগুলোতে, সেই সঙ্গে বড় হতে থাকে আন্দোলনের জমায়েত। সরকারের তরফে জবাব ছিল গুলি, টিয়ার সেল আর লাঠি। এক কথায় কেবল বল প্রয়োগ। প্রথমে ফেসবুক, পরে ইন্টারনেট বন্ধ করে পরিস্থিতি সামাল দিতে চায় সরকার। তাতে হিতের বিপরীত হয়। আন্দোলনে রক্তপাত শুরু হওয়ার ২০ দিনের মধ্যেই লাশ আর রক্তের বোঝা মাথায় নিয়ে পতন হয় ১.৫ শতকের আওয়ামী লীগ সরকারের। পালাতে বাধ্য হন শেখ হাসিনা আর তার অমাত্যরা। ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ৮ আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। গণ অভ্যুত্থান সংক্রান্ত সেলের খসড়া তালিকা অনুযায়ী আন্দোলনে ৮৫৮ জন নিহত আর ১১,৫০০ মানুষ আহত হয়েছে। কোটা আন্দোলন কিভাবে শুরু হয়েছিল সেই সম্পর্কে যদি বলি, দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ছিল, তবে এর হার ও ধরন বিভিন্ন সময়ে পরিবর্তন হয়েছে। ২০১৮ সাল পর্যন্ত ৫৬% পদে কোটার ভিত্তিতে নিয়োগের সুযোগ ছিল। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য ৩০%, নারীদের জন্য ১০%, জেলাভিত্তিক ১০%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ৫% এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১% কোটা। ওই বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় ধরনের ক্ষোভের মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল করা হয়। তবে দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর পদে কোটা ব্যবস্থা আগের মতোই বহাল রেখে জারি করা হয় পরিপত্র। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালে হাইকোর্টে রিট আবেদন করেন মুক্তিযোদ্ধার সন্তান ওহিউল ইসলাম সহ ৭ জন। ২০২৪-এর ৫ জুন সেই আবেদনের চূড়ান্ত শুনানি। কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। ওই দিনই রায় প্রত্যাখ্যান করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখান শিক্ষার্থীরা। এরপর ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। ওই সময়ের ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে দেখা গেছে, ৫ জুন পরবর্তী ৬১ দিনের মধ্যে প্রথম ৪০ দিন দেশে নানা জায়গায় আন্দোলন হলেও জুলাইয়ের মাঝামাঝি থেকে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলা, পুলিশের এলোপাথারি গুলিতে আন্দোলন সহিংস হয়ে ওঠে। শুরু হয় জ্বালাও পোড়াও। ১ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন শুরু হয়। বিক্ষোভ হয় ঢাকা, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। চাকরিতে কোটা বাতিলের দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ৭ জুলাই সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয়। ব্যাপক বিক্ষোভ অবরোধে অচল হয়ে যায় রাজধানী। পরের দিনও বাংলা ব্লকেট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। ৯ জুলাই সারা দেশে সড়ক ও রেলপথের গুরুত্বপূর্ণ পয়েন্টে সকাল সন্ধ্যা ব্লকেট অবরোধ কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা বহাল রেখে দেওয়ার রায়ের বিরুদ্ধে আপিলে আইনজীবীর মাধ্যমে পক্ষভুক্ত হন ২ জন শিক্ষার্থী। ১০ জুলাই কোটা পুনর্বহাল করে হাইকোর্টের আদেশের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ৪ সপ্তাহের স্থিতাবস্থা। ৭ আগস্ট পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ। ১৪ জুলাই
কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। ওই দিনই গণভবনে এক সংবাদ সম্মেলনে তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য ক্ষোভ আরো উস্কে দেয়। এক প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের নাতিপতিরা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপতিরা পাবে? তিনি সাফ জানিয়ে দেন, কোটার সমাধান দেবে আদালত, অশান্তি হলে আইন চলবে নিজের গতিতে। ওই দিন গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে মিছিল বের হয়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার স্লোগান উঠলে পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারীদের উপর হামলা চালায় ছাত্রলীগ সহ সরকার সমর্থকরা। নিরীহ ছাত্রীদের উপর লাঠিসোঁটা দিয়ে হামলার ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় সাধারণ মানুষ। দেয়ালে দেয়ালে স্বৈরাচার বিরোধী স্লোগান দিয়ে গ্রাফিতি আঁকা হয়। 16 জুলাই আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের, সড়ক অবরোধ, সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে এবং 6 জনের প্রাণহানি হয়। তাদের মধ্যে একজন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ প্রাণ হারান পুলিশের গুলিতে। 2 হাত প্রসারিত করে রাখা আবু সাইদকে গুলি করার ঘটনার ভিডিওটি মানুষের মনে ক্ষোভের সৃষ্টি করে। পরে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ এবং কলেজ বিশ্ববিদ্যালয়ের হল বন্ধের ঘোষণা আসে। ওই রাতেই ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছাত্রলীগ নেতাদের বের করে দিয়ে কক্ষ ভাঙচুর করা হয়। 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা করতে গিয়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। সেদিন ক্ষোভের কেন্দ্র ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী। উচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। রাতে যাত্রাবাড়ি এলাকায় সংঘাতের সূত্রপাত হয়। পুলিশ এলোপাথারি গুলি ছুড়ে নিহত হন এক সাংবাদিক সহ কয়েকজন। যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা জ্বালিয়ে দেওয়া হয়। ওই রাতেই বন্ধ করে দেওয়া হয় ফেসবুক। 18 জুলাই আন্দোলনের সহিংসতা অব্যাহত। মেরুল বাড্ডায় পুলিশ অবরুদ্ধ হয়ে পড়ে। পরে হেলিকপ্টারে উদ্ধার করা হয়। বিটিভি ভবনে অগ্নিসংযোগ করা হয়। সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ চলে। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে শিক্ষার্থী সহ কয়েকজন হতাহত হন। 56% পরিবর্তে 20% কোটার প্রস্তাব দেয় আওয়ামী লীগ। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি বলে জানান আইনমন্ত্রী। আলোচনার প্রস্তাব নাকচ করে আন্দোলনকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 9টা থেকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। 19 জুলাই ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, পরিস্থিতি থমথমে। মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা, মিরপুর ইনডোর স্টেডিয়াম সহ বিভিন্ন সরকারি স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগ। ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সর্বক্ষেত্রে স্থবিরতা। রাত 12টা থেকে কারফিউ জারি। সারা দেশে সংঘর্ষে অন্তত 56 জন নিহত হন। প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা চাওয়া, 2 মন্ত্রীর পদত্যাগ সহ 9 দফা দাবি দিয়ে শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় 3 মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনকারীদের 3 নেতা। সেখানে 8 দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক আসিফ আল ইসলাম। বৈঠকে সরকারের তরফে আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন। 20 জুলাই কারফিউর মধ্যেও ঢাকা, সাভার, গাজীপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত চলে। বহু বিক্ষোভকারী হতাহত হন। আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের 3 সমন্বয়কারীর বৈঠক হয় ওই দিন। আন্দোলনকারীরা 8 দফা দাবি পেশ করেন। ওই বৈঠক নিয়ে সমন্বয়কদের মধ্যে মতভেদের খবর আসে। সহিংসতায় ঢাকা ও নারায়ণগঞ্জে অন্তত 26 জন নিহত হন। 21 জুলাই আপিল বিভাগের শুনানির পর কোটা পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায় বাতিল করা হয়। মেধা 93%, মুক্তিযোদ্ধা কোটা 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 1%, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা 1% করার আদেশ দেয় সর্বোচ্চ আদালত। তবে সরকার চাইলে বদলানোর সুযোগ রাখা হয়। রায়ের পরও পরিস্থিতি শান্ত না হওয়ায় কারফিউ অব্যাহত থাকে। সাধারণ ছুটির আওতায় স্বায়ত্তশাসিত বেসরকারি, সরকারি প্রতিষ্ঠান,
ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠান, পোশাক কারখানা সহ সব কলকারখানা বন্ধ রাখা হয়। 22 জুলাই কমপ্লিট শাটডাউন, 48 ঘন্টার জন্য স্থগিতের ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। ওই সময়ের মধ্যে তারা 4 দফা দাবি বাস্তবায়ন দেখার জন্য সরকারকে আলটিমেটাম দেন। সাধারণ ছুটির মেয়াদ মঙ্গলবার পর্যন্ত বাড়ানোর ঘোষণা আসে। কারফিউ বাড়ানো হয় ওই দিন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় 4 দিনে অন্তত 131 জন নিহত হওয়ার খবর আসে সংবাদ মাধ্যমে। 5 শতাধিক ব্যক্তিকে গ্রেফতারের খবর আসে। 23 জুলাই রাতে অগ্রাধিকার বিবেচনা করে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরে। পরদিন রাতে সারা দেশে বাসাবাড়িতেও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা সচল হয়। 24 জুলাই নির্বাহী আদেশে 3 দিন সাধারণ ছুটির পর অফিস খোলে। কারফিউ শিথিলের সময় বাড়ানোয় বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অফিস কার্যক্রম চলে। 26 জুলাই আহতদের দেখতে ঢাকা মেডিকেল হাসপাতাল এবং ধ্বংসযজ্ঞ দেখতে বাংলাদেশ টেলিভিশনে যান শেখ হাসিনা। মেট্রো রেল স্টেশন এবং বিটিভি ভবনের ধ্বংসযজ্ঞ দেখে তার কান্না মানুষ ভালোভাবে নেয়নি। পুলিশের গুলিতে শত শত মানুষের হতাহত হওয়া নিয়ে দুঃখ প্রকাশ না করে শেখ হাসিনা ওখানে গিয়ে কেঁদেছেন। তার এই ভূমিকাকে নাটক আখ্যা দেন অনেকে। কান্নারত শেখ হাসিনার ছবি দিয়ে বানানো মিম ছড়িয়ে পড়ে, যার ক্যাপশন ছিল নাটক কম করপিও। ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বক্কর মজুমদারকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, তাদের আটক করা হয়নি, নিরাপত্তার জন্য হেফাজতে নেওয়া হয়েছে। 27 জুলাই প্রধানমন্ত্রী আহতদের দেখতে যাননি, এমন সমালোচনার মুখে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যান শেখ হাসিনা। বিএনপি জামায়াত শিবিরের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, দেশের অর্থনীতি পঙ্গু করতে এই ধ্বংসযজ্ঞ। 28 জুলাই কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী আবু সাঈদ সহ নিহতদের একটি অংশের পরিবারের সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। পরে জানা যায়, চাপের মুখে তাদের গণভবনে নিয়ে আসা হয়। আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগের পুলিশ হাসপাতালেও যান সরকার প্রধান। আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল। যদিও তখনকার সংবাদ মাধ্যমের হিসাবে সংখ্যাটি 2 শতাধিক। 10 দিন পর মোবাইল ইন্টারনেট ফেরে। 29 জুলাই জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত হয় 14 দলীয় জোটের বৈঠকে। সেখানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে দেশে বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়। 30 জুলাই কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতের স্মরণে সারা দেশে শোক পালন করা হয়। সেই কর্মসূচি প্রত্যাখ্যান করে ফেসবুক প্রোফাইল লাল করার এবং চোখে কালো কাপড় বেঁধে ছবি পোস্ট করার আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 31 জুলাই আন্দোলনে হত্যার বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। এই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘাত হয়। সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের পদযাত্রা ঘিরে ধস্তাধস্তি হয়। সুষ্ঠু তদন্তে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য অনুসন্ধান দল পাঠানোর আগ্রহ দেখায় জাতিসংঘও। 1 আগস্ট ডিবি কার্যালয় থেকে মুক্তি পান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক। নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ শিরোনামে কর্মসূচি পালন করা হয়। এর মধ্যেও কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বরিশালে সংঘাত ও রক্তপাত হয়। কোটা আন্দোলনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির এবং সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকার। 2 আগস্ট গণমিছিলে হামলা সংঘর্ষ হয়, পুলিশ সহ 2 জন নিহতের খবর পাওয়া যায়। 3 আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তোমাদের জন্য গণভবনের দরজা খোলা। সেই আহ্বান প্রত্যাখ্যান করেন আন্দোলনকারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের বিশাল জমায়েত থেকে সরকার পতনের 1 দফা দাবি আসে। ঢাকার পরিবেশ অনেকটা শান্তিপূর্ণ থাকলেও অন্তত 11 জেলায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। অন্তত 1 জনের প্রাণহানি হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগ করবেন তিনি। শিক্ষার্থীদের আন্দোলন আর অরাজনৈতিক নেই। হামলা হলে আত্মরক্ষায় তার জবাব দেওয়া হবে। 4 আগস্ট অসহযোগ আন্দোলনের প্রথম দিনে মাঠে নামার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। সারা দেশে ব্যাপক সংঘাতে শতাধিক মানুষের প্রাণহানি হয়। নিহতদের মধ্যে অন্তত 14 জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 19 নেতাকর্মী ছিলেন। শাহবাগে ব্যাপক জমায়েতের মধ্যে পরদিন মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রছাত্রী ও অভিভাবক সকলে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ৩৬ জুলাই শেখ হাসিনার পতনের আগের দিনও চোটপাট দেখিয়ে গেছে আওয়ামী লীগ। দলটির নিচের পর্যায়ের নেতাকর্মীরা ঘুণাক্ষরেও ধারণা পায়নি যে তাদের পতন আসন্ন। 5 আগস্টের সকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে পুলিশের সঙ্গে মিলে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীর উপর হামলা ও গুলি চালায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সেদিন মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে ঢাকামুখী হন হাজার হাজার ছাত্র জনতা। সকাল 10টার পর থেকেই উত্তরা দিয়ে ঢাকায় ঢুকতে শুরু করে সহস্র মানুষ। দুপুর নাগাদ শেখ হাসিনার পতনের কথা শোনা যায়। পদত্যাগ করে সামরিক উড়োজাহাজে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকার পথে পথে সেদিন আনন্দ মিছিল চলে। জনতা গণভবনে দখল নেয়। পথে পথে মানুষের উচ্ছ্বাস, আনন্দ মিছিল ছিল ঢাকা জুড়ে। ছাত্ররা বলেছিল, জুলাই মাসেই শেখ হাসিনাকে বিতাড়িত করবে তারা। ছাত্ররা বলেছিল, যতদিন শেখ হাসিনার স্বৈরাচারের পতন না হবে ততদিন জুলাই মাস চলবে। সেই কারণেই জুলাই মাস ৩৬ জুলাই পর্যন্ত চলেছিল। ৩৬ জুলাই 5 আগস্ট শেখ হাসিনার পতন হয় এবং সেই রক্তাক্ত জুলাই মাসের সমাপ্তি হয়। 1 বছর পার হয়ে গেছে। সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মুখে বলে প্রকাশ করা সম্ভব নয়। আমাদের চোখের সামনে এত এত নৃশংসতা হয়েছে যেগুলো বর্ণনা করা আসলেই কঠিন। স্বৈরাচারী সরকার আন্দোলন দমনের জন্য সবচেয়ে নিকৃষ্ট পন্থা অবলম্বন করেছিল, যার কারণে অকালেই প্রাণ দিতে হয়েছিল শত শত নিষ্পাপ প্রাণকে, শত শত নিষ্পাপ বাচ্চাদের, শত শত মানুষের। এখানে শুধু ছাত্ররা প্রাণ দেয়নি, দিয়েছে সাধারণ মানুষেরাও, দিয়েছে পথশিশুরা, দিয়েছে বাসায় খেলতে থাকা ছোট ছোট শিশুরা, যারা কিনা আন্দোলন কি সেটাও বোঝে না। অবশেষে 5 আগস্ট সেই কালো অধ্যায়ের অবসান ঘটেছিল। ছাত্রদের কষ্ট, আন্দোলন, রক্ত, ত্যাগ, তিতিক্ষা সেগুলো বিফলে যায়নি। আমাদের দেশ স্বাধীন হয়েছিল, স্বৈরাচার মুক্ত হয়েছিল এবং আমরা নতুন উদ্যমে নতুন যাত্রা শুরু করেছিলাম। যাত্রা কেবলই শুরু হয়েছে। আমাদের অনেকটা পথ এগোতে হবে, অনেকটা পথ যাওয়া বাকি। আশা করি আমরা বাঙালি জাতি এভাবেই ঐক্যবদ্ধ হয়ে সব কালো শক্তিকে প্রতিহত করব এবং আমাদের এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে গৌরবোজ্জ্বল একটি দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারব, যেখানে থাকবে সবার সমান অধিকার, সবার কথা বলার অধিকার, সবার বেঁচে থাকার অধিকার এবং দুর্নীতিমুক্ত একটা সমাজ।